10,000 people died due to cigarettes, according to the Swiss Federal Office of Public Health. According to the World Health Organization, the number worldwide was almost 8 million. ডেনি ক্লার্ক আমেরিকায় বসবাস করা 38 বছর বয়সী একটা যুবক সিগারেট ছেড়ে দেওয়ার জন্য ভ্যাপ ব্যবহার করা শুরু করে। Had been out with his girlfriend and friends and appeared to be drunk. He had slurred speech. He was off. He felt sick to his stomach, although there was not any excessive drinking. সে গত 1 বছর ধরে সিগারেট ছাড়ার জন্য ভ্যাপ ব্যবহার করে আসছে। ক্লার্ক তার পরিবারের সাথে বসবাস করত। 2024 সালের ডিসেম্বরের এক রাতে, সম্ভবত রাত 11টা বাজে, তখন সে মাতাল অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সাথে খারাপ ব্যবহার করে বিছানায় ঘুমাতে যায়। সকালবেলা তার মা তাকে ডাকতে যায়, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স পায় না। তারপর তার মা কিছু লোক ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। যখন তার মা তার গায়ে হাত দেয়, তখন সে বুঝতে পারে ক্লার্ক আর বেঁচে নেই। The death of Danny Clark in December is still raw for Mom Cindy. Initially, the family had no answers. সেই ক্লার্ক যে গত 365 দিন ধরে চেষ্টা করছিল ধূমপান ছাড়ার জন্য, সে এই দুনিয়া ছেড়ে চলে যায়। সবাই ভাবছিল মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু রিসার্চ এক অন্য কথা বলে। তার মৃত্যু হয় ভ্যাপ ব্যবহারের কারণে। He says Danny Clark died from arrhythmia caused by vaping. হ্যাঁ, তার মৃত্যু ওই ভ্যাপের কারণে হয়, যেটা বর্তমানে আমরা নির্বিঘ্নে ব্যবহার করতেছি। প্রথমত ভেপকে এভাবে মার্কেট করা হয়েছে যে ভেপ সিগারেটের চেয়ে অনেক কম ক্ষতিকর বা ক্ষতিকর দিক নেই বললেই চলে। শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবী জুড়েই ভ্যাপটাকে এমনভাবে ব্র্যান্ডিং করা হয়েছে যে ভ্যাপের কোনো ক্ষতিকর দিকই নেই। কিন্তু আসলে কি তাই? আজকে আমি আমার এই ডকুমেন্টারিতে আপনাদেরকে যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব ভ্যাপ কি সত্যি নিরাপদ। তো আপনি কি আমার সাথে আছেন? শুরু হচ্ছে। The dark truth about ভ্যাপ। সময়টা তখন 2003। চীনের বেইজিং শহরের 52 বছর বয়সী একজন ফার্মাসিস্ট হন লি। সে তার বাবাকে খুব ভালোবাসতেন। তার বাবা খুব ধূমপান করত, আর এই কারণেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে হন লি খুব কষ্ট পায়। তার চেষ্টার ফলে প্রথম তৈরি হয় সিগারেট বা ভ্যাপ। ডিভাইসটি 2004 সালে চীনের বাজারে রুয়ান সিগার নামে বাণিজ্যিকভাবে চালু হয়। আবিষ্কারের শুরুর দিকে জনপ্রিয়তা না পেলেও 2007 সালে উত্তর আমেরিকায় ভ্যাপের ব্যবহার চালু হয়, আর সেখান থেকেই পুরো বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয়তা লাভ করে। আজ থেকে 10-15 বছর আগেও আমাদের দেশে ভ্যাপ কিংবা সিগারেটের প্রচলন খুব বেশি ছিল না। 2015 সাল থেকে 2016 সালের দিকে ঢাকার কিছু অভিজাত এলাকা যেমন গুলশান এবং ঢাকায় অল্প কয়েকটি ভ্যাপের দোকান ছিল। 2018 থেকে 19 সালের দিকে ইউটিউব ও ইনস্টাগ্রামে ভ্যাপ নিয়ে ট্রেন্ড চালু হয়, আর 2020 সালে টিকটকের কারণে ভ্যাপের জনপ্রিয়তা বাংলাদেশে ব্যাপক হারে বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানে দেশের বড় বড় শহরকে ছাড়িয়েও গ্রামেও ভ্যাপ ব্যবহারের প্রচলন চালু হয়েছে। যদিও গ্রামগুলোতে ভ্যাপগুলো খুবই সস্তা এবং বাজে মানের হয়, যা কিনা আরো বেশি ক্ষতিকর। আমাদের দেশ সহ সারা বিশ্বে ভ্যাপকে এমনভাবে মার্কেটিং করা হয়েছে যে ভ্যাপের ক্ষতিকর দিক খুব অল্প, কিছু ক্ষেত্রে ক্ষতিকর দিক নেই বললেই চলে। এই কারণে একদিকে ধূমপায়ী ব্যক্তিরা সিগারেটের বিকল্প হিসেবে যেমন ভ্যাপ ব্যবহার করতেছে, আবার অধূমপায়ী ব্যক্তিরাও না জেনে ভ্যাপ ব্যবহার করতেছে।
যার ফলে তারাও একসময় গিয়ে নিকোটিনে আসক্ত হয়ে পড়ছে। আর বর্তমানে ভ্যাপ ব্যবহার করাকে একটা ট্রেন্ড বা ফ্যাশন বানিয়ে ফেলা হয়েছে। মানুষ জানেই না যে এটার ক্ষতিকর দিকটা আসলে কি। এগুলি তো কোনো ক্ষতি করে না। এমনভাবে বলা হচ্ছে যেন ই সিগারেটে কোনো ক্ষতি নেই। এই ট্রেন্ড দেখে অনেক শিশুরাই ভ্যাপে আসক্ত হয়ে যাচ্ছে। তাছাড়াও বর্তমানে ভ্যাপ দিয়ে বিভিন্ন আকৃতির ধোঁয়া সৃষ্টি করে টিকটক বা শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করা হয়, যা দেখে অনেকেই ভ্যাপ নিতে ইন্সপায়ার হয়। কিন্তু আসলেই কি ভ্যাপ এতটা ভালো যতটা আমরা মনে করি? প্রোপিলিন গ্লাইকল এবং ভেজিটেবল গ্লিসারিন এই দুইটি উপাদানের সম্মিলিত পরিমাণ সাধারণত ভ্যাপ লিকুইডের 85 থেকে 95% হয়ে থাকে। ফ্লেভারিং মোতরলের 5% থেকে 15% এবং নিকোটিনের মাত্রা সাধারণত 0 থেকে 2.8% পর্যন্ত হয়ে থাকে, তবে ক্ষেত্র বিশেষে এর পরিমাণ বেশিও হতে পারে। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে ই-সিগারেটে পাওয়া দুইটি প্রধান উপাদান প্রোপিলিন গ্লাইকল এবং ভেজিটেবল গ্লিসারিন কোষের জন্য বিষাক্ত, এবং এটি তরল পদার্থে যত বেশি উপাদান থাকবে বিষাক্ততা তত বেশি হবে। ই-সিগারেটগুলি অ্যাসিটাইলডিহাইড, অ্যাক্সোলিন এবং ফর্মালডিহাইড সহ বেশ কয়েকটি বিপজ্জনক রাসায়নিক পদার্থ তৈরি করে। এই অ্যালডিহাইডগুলি ফুসফুসের রোগ পাশাপাশি কার্ডিওভাস্কুলার রোগের কারণ হতে পারে। ই-সিগারেটে অ্যাক্সোলিন থাকে, যা মূলত আগাছা নিধনের জন্য ব্যবহৃত একটি কীটনাশক। এটি ফুসফুসের তীব্র আঘাত সৃষ্টি করতে পারে এবং হাঁপানি ও ফুসফুস ক্যান্সারের কারণ হতে পারে। 2016 সালে মার্কিন সার্জন জেনারেল এই সিদ্ধান্তে উপনীত হন যে পরোক্ষভাবে নির্গত নিকোটিন অতি সূক্ষ্ম কণা, যা ফুসফুসের গুরুতর রোগের সাথে সংযুক্ত একটি রাসায়নিক বেনজিনের মতো উদ্দায়ী জৈব যৌগ, যা গাড়ি নিষ্কাশনে পাওয়া যায়, এবং নিকেল, টিন এবং সীসার মতো ভারী ধাতু থাকে। আবার 2018 সালের জানুয়ারিতে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন একটি ঐকমত্য সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে, যা 800টিরও বেশি বিভিন্ন গবেষণা পর্যালোচনা করে। ওই প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে ই-সিগারেট ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিবেদনটির উপসংহারে বলা হয়েছে যে ই-সিগারেটের মধ্যে বেশ কিছু সম্ভাব্য বিষাক্ত পদার্থ থাকে। একাডেমির প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ই-সিগারেট ব্যবহারকারী তরুণদের কাশি এবং শ্বাসকষ্টের ঝুঁকি বেশি এবং হাঁপানির তীব্রতা বৃদ্ধির ঝুঁকি রয়েছে বলে মাঝারি প্রমাণ রয়েছে। যারা ই-সিগারেট ব্যবহার করেন তাদের অব্যবহারকারীদের তুলনায় স্ট্রোকের ঝুঁকি 71% এবং হৃদরোগের ঝুঁকি 40% বেশি। গবেষণায় দেখা গেছে যে ই-সিগারেট হার্ট অ্যাটাকের সম্ভাবনা 42% বাড়িয়ে দিতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সংক্ষেপে সিডিসি, জানায় 2019 থেকে 2023 মধ্যে ই-ভ্যালি বা ই-সিগারেট অর ভ্যাপিং ইউজ অ্যাসোসিয়েটেড লাং ইনজুরিতে আক্রান্ত হয়ে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন অন্তত 68 জন এবং 2800রও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ফুসফুসের ওপর ভ্যাপিংয়ের প্রভাব বিশেষভাবে উদ্বেগজনক। ভ্যাপিংয়ের ফলে পপকর্ন ফুসফুস এবং নিউমোথোরাক্স দেখা দেয়। সার্জন স্টিফেন আর ব্রোডারিক জানিয়েছেন, জনস হপকিন্সে আমরা তরুণদের মধ্যে ফুসফুসের ক্ষত দেখতে পাচ্ছি। আমরা সবসময় জিজ্ঞাসা করি যে তারা ধূমপান করেছে কিনা এবং তারা প্রায়শই বলবে না, আমি ধূমপান করি না, কিন্তু আমি ভ্যাপিং করি। 2025 সালে 24 বছর বয়সী এক ভ্যাপার
প্রকারের ঘটনা জাতীয় শিরোনামে উঠে আসে। তিনি বলেন, আমি উদ্বেগ এবং বিষণ্ণতা মোকাবিলা করার জন্য ভ্যাপিং শুরু করেছিলাম। 1 বছর পর তার উভয় ফুসফুসই বিকল হয়ে পড়ে, যা তার জীবনের জন্য হুমকি স্বরূপ ছিল। No thoughts of harming himself. He just didn't know how dangerous this was. তাছাড়া সিগারেটের হিটিং কয়েল থেকে বিষাক্ত ধাতু নির্গত হয়, যা কিডনির রোগ, শ্বাসকষ্ট এবং আরও অনেক স্বাস্থ্যগত সমস্যার সাথে সম্পর্কিত। সিগারেটে ব্যবহৃত তরল পদার্থের কিছু উপাদান গরম করা হলে এদের রাসায়নিক গঠনের পরিবর্তন হয়, যার ফলে ফর্মালডিহাইডের মতো ক্ষতিকারক যৌগগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। তাছাড়া ভ্যাপিংয়ের ধোঁয়ায় নিকোটিন, ফর্মালডিহাইড এবং ধাতু পরোক্ষভাবে ভ্যাপ গ্রহণকারী পথচারীদের ক্ষতি করতে পারে। ভ্যাপিংয়ের দ্বারা মানুষের প্রজনন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সিগারেটের মধ্যে অনেক ক্ষতিকারক পদার্থ থাকে যা হরমোনের ভারসাম্যকে ব্যাহত করে এবং মহিলাদের মধ্যে ভ্রূণের ইমপ্লান্টেশন কমিয়ে দেয়। ম্যানচেস্টার ইউনিভার্সিটি রিপোর্ট করেছে, ভ্যাপিং পুরুষদের শুক্রাণুর গঠন এবং কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি ভ্যাপিং মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স এর বিকাশকেও ব্যাহত করতে পারে, যা ADD বা অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডারের দিকে ধাবিত করতে পারে এবং আবেগ নিয়ন্ত্রণ ব্যাহত করতে পারে। প্রাপ্তবয়স্ক ভ্যাপারদের তাদের নন ভ্যাপিং সমবয়সী বন্ধুদের তুলনায় বিষণ্ণতা ধরা পড়ার সম্ভাবনা দ্বিগুণেরও বেশি। অনেকেই আছে যারা অসুস্থ বা বড় বড় অপারেশন হয়েছে, তারা চাইলেও সিগারেটে ব্যাক করতে পারে না। তাদেরকে ডাক্তাররা এক্সক্লুসিভলি সাজেস্ট করে যে তারা যেন ভেপিং করে, সিগারেটের জন্য কমপ্লিটলি অ্যাভয়েড করে। অনেকেই বলে ধূমপান ছাড়ার জন্য ডাক্তারেরা ভ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ধূমপান ত্যাগের সহায়ক হিসেবে ভ্যাপিং করার পরামর্শ দেয় না। তারা একটি প্রতিবেদনে উল্লেখ করে যে বেশিরভাগ ধূমপায়ী যারা ভ্যাপিংকে ত্যাগের সহায়ক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেন, তারা কেবল দ্বৈত ব্যবহারকারী হয়ে ওঠেন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তাদের ওই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে উপসংহারে বলেছে যে বিজ্ঞান স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভ্যাপিং ধূমপানের নিরাপদ বা স্বাস্থ্যকর বিকল্প নয়। সমস্যা হলো অন্য জায়গায়, কারণ ভ্যাপকে এমনভাবে মার্কেটিং করা হয়েছে যে মানুষকে বলা হয়েছে এটা সিগারেটের চেয়ে কম ক্ষতিকর। কিছু ক্ষেত্রে এর ক্ষতিকর দিক নেই বললেই চলে। তাই একজন মানুষ যখন সিগারেট নেয় তখন সে জানে তার শরীরের ক্ষতি হচ্ছে, আর ভ্যাপ ব্যবহারের ক্ষেত্রে মানুষ জানেই না তার শরীরের ক্ষতি হচ্ছে, যার কারণে তারা নির্দ্বিধায় ভ্যাপ গ্রহণ করতে থাকে। ভ্যাপিং দিন দিন বাড়ছে। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার কয়েকটি স্কুলের ছাত্র শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে শিক্ষার্থীরা স্কুলের ব্যাগে করে ভ্যাপ বা সিগারেট নিয়ে আসে বিদ্যালয় প্রাঙ্গণে। লালবাগে একটি সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় থেকে ৫ম শ্রেণীর কিছু শিক্ষার্থীর স্কুল ব্যাগে সুগন্ধি মেশানো নানা ফ্লেভারের সিগারেট দেখতে পান শিক্ষকরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি অভিভাবকদের ডেকে জানান তারা। কয়েকজন ছাত্র শিক্ষকদের জানায় যেসব ছাত্রদের স্কুল ব্যাগে সিগারেট পাওয়া গেছে এসব শিশু শিক্ষার্থীরা মা বাবার চোখ ফাঁকি দিয়ে খেলাধুলার নামে মাঠেও নিয়ে যায় এসব পণ্য, সেখানে দল বেঁধে এগুলো সেবন করে। শিক্ষার্থীরা টিফিনের ও যাতায়াতের খরচের নাম করে মা বাবার কাছ থেকে টাকা নিয়ে এগুলো কেনে বলে ওই প্রাইমারি স্কুলের শিক্ষকরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি ক্রস সেকশনাল গবেষণা করা হয়েছিল। 408 জন উত্তরদাতার ধূমপানের অভ্যাস, সিগারেটের অভিজ্ঞতা এবং তাদের প্রতি মনোভাব সম্পর্কিত প্রশ্ন নিয়ে একটি অনলাইন জরিপ করা হয়। ফলাফলে দেখা গেছে যে 35.48% ব্যবহারকারী দাবি করেন যে সিগারেট তাদেরকে আসক্তির দিকে ধাবিত করেছে। খুশির সংবাদ হলো ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা,
উরুগুয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে ই সিগারেট নিষিদ্ধ করা হয়েছে। এই দেশগুলোতে উৎপাদন, বিক্রয়, আমদানি, রপ্তানি, পরিবহন, সংরক্ষণ এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট অঙ্গরাজ্যকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। ভারত 2019 সালে ভারত ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধকরণ আইন PECA প্রবর্তন করে, যা ই সিগারেট সম্পর্কিত সবকিছু নিষিদ্ধ করে। বাংলাদেশ জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে সরকার ই সিগারেট আমদানি নিষিদ্ধ করেছে। এতক্ষণে আপনারা হয়তো আজ করতে পেরেছেন ভ্যাপ বা ই সিগারেটের ক্ষতিও কম নয়। আপনি যদি একজন তরুণ হয়ে থাকেন, তাহলে মোত্তাসিম বিল্লাহর প্রশ্ন আপনার কাছে। সমাজের ট্রেন্ড বা অন্যের কথা শুনে আপনি নিজের ক্ষতি করতে ঠিক কতটা প্রস্তুত আছেন? সিদ্ধান্ত একান্তই আপনার। ধন্যবাদ, সত্যিই ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি জানি এই ভিডিওতে কিছু সমস্যা ছিল। আমি যখন আমার কম্পিউটারে অডিও এডিটিং করছিলাম, তখন আমার কম্পিউটারে কিছু সমস্যা দেখা দেয়। ঠিক সেই কারণে কিছু অংশে অডিও কাটা পড়েছে, আবার কিছু অংশে উচ্চারণ ভুল হয়েছে। তবে সেই সমস্যার মধ্যেও আমি চেষ্টা করেছি সঠিকভাবে তথ্য উপস্থাপন করার জন্য। আর হ্যাঁ, আপনার যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো বন্ধুর দেখা প্রয়োজন যে ভ্যাপিং করে, তাহলে তার কাছে শেয়ার করে দিতে পারেন। আমি জানি বেশিরভাগ মানুষই অন্যের সাহায্য করে না, কিন্তু চেষ্টা করলে ক্ষতি কি? আবারও ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ডকুমেন্টারিতে।